এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই, না আজ না কাল, কোনোদিনও এখনই। আমি আজও চুপ আছি, কিন্তু এই নীরবতা দুর্বলতা নয়। একটু থামুন জেজ্জি, এই হাভেলি আপনার নয়। সকালের রোদ যখন হাবিলির দেওয়ালে ধাক্কা খেত, তখন অনন্যার কাছে সেই আলো ছিল না, ছিল আরেকটা পরীক্ষার শুরু। ৩ বছর, ৩টে পুরো বছর এই হাভেলিতে থাকা হয়ে গেছে তার। আর এই ৩ বছরে একটা দিনও যায়নি যেদিন তাকে মনে করিয়ে দেওয়া হয়নি যে সে এখানকার নয়, শুধু রাখা হয়েছে। কিন্তু আজকের দিনটা আলাদা ছিল। আজ সেই হাভেলিতে ৫০০ মানুষ জমেছিল, বড় বড় জমিদার, ব্যবসায়ী, আত্মীয়, সবাই। আর এই ৫০০ মানুষের সামনে অনন্যার শাশুড়ি শেফালি দেবী সেটাই বললেন যা তার কখনো বলা উচিত হয়নি। তিনি অনন্যার শাড়ির আঁচল ধরলেন এবং সবার সামনে টেনে বললেন, এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই, না আজ, না কাল, না কখনো। যাও এখান থেকে, এই মুহূর্তে। ৫০০ মানুষের মধ্যে একজনও কথা বললেন না। অনন্যা তার শাড়ি ঠিক করল, চোখ মুছল না, কারণ সেখানে জলই ছিল না। সে শুধু একবার চারদিকে তাকালো আর হাসল। সেই হাসি দেখে শেফালি দেবীর কেমন অদ্ভুত লাগল। কিন্তু তিনি কি জানতেন, সেই হাসির পেছনে ৩ বছরের চুপ করে থাকা লুকিয়েছিল। আর সেই চুপ করে থাকার পেছনে এমন একটা সত্য যা আজ এই হাভেলির ভিত কাঁপিয়ে দেবে। ভিডিও শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে আপনার শহরের নাম লিখতে একদম ভুলবেন না। কিন্তু এই মোড় পর্যন্ত কিভাবে পৌঁছল অনন্যা, সেটা বুঝতে হলে যেতে হবে ৩ বছর পেছনে। রাজস্থানের একটা ছোট্ট শহর থেকে দূরে একটা গ্রাম ছিল, সোনারপুর। আর সেই গ্রামে একটা বাড়ি ছিল, যেখানে অনন্যা বড় হয়েছিল। সাধারণ বাড়ি, সাধারণ জীবন। বাবা মাস্টার মশাই, স্কুলে পড়াতেন, মা ঘর সামলাতেন। কিন্তু অনন্যা সাধারণ ছিল না। সে জেলা স্তরে সর্বোচ্চ নম্বর পেয়েছিল, কলেজে তাকে বৃত্তি দেওয়া হয়েছিল, আইন পড়তে চাইত সে, কিন্তু বাড়ির অবস্থা তাকে থামিয়ে দিল। তবুও সে হার মানেনি, রাত জেগে পড়ত। বই, কাগজ, আইনের ধারা সব তার মাথায় ঢুকতে থাকল। কিন্তু জীবনে এমন একটা বাঁক আসে যেখানে নিজেকেই পথ বেছে নিতে হয়। সেই বাঁক এলো যখন অনন্যার বিয়ে ঠিক হল দেবরাজ সিংয়ের সঙ্গে। দেবরাজ সোনারপুরের সবচেয়ে বড় জমিদার পরিবারের ছোট ছেলে। তার মা শেফালি দেবী আর তার বড় দাদা শুভঙ্কর সিং। বিয়ে ঠিক হওয়ার সময় সব ঠিকঠাক মনে হয়েছিল। দেবরাজ ভদ্র ছিল, অনন্যাকে ভালোবাসত। কিন্তু বাড়িতে যে আসল ক্ষমতা ছিল সেটা ছিল শেফালি দেবীর। আর তার চোখে অনন্যা প্রথম দিন থেকেই কম ছিল। বিয়ের পরের দিন থেকেই শুরু হয়ে গিয়েছিল সেই জীবন যার নাম শুনলে বুকের ভেতরটা কেঁপে ওঠে। ভোর 4টে উঠতে হতো, রান্নাঘরে দাঁড়িয়ে থাকতে হতো, অতিথিদের সামনে মাথা নত করে থাকতে হতো। নিজের মত সেটাই বাড়িতে ছিলই না। শেফালি দিদি প্রায়ই বলতেন, মাস্টারের মেয়ে, হাভেলি কিভাবে চলে সেটা কি করে জানবে। শুভঙ্কর জেঠামশাই, তিনি আরও এগিয়েছিলেন, প্রতিটা বিষয় খোঁটা দিতেন। দেবরাজ ভুল বেছেছে, এই বাড়ির যোগ্য নয়ও। মাস্টারের বাড়ির মেয়ে আর সিংদের হাভেলি, এই জোর হয় না। দেবরাজ সব দেখত, কিন্তু কিছু বলতে পারত না। মায়ের ভয় ছিল তার ওপর, বা হয়তো অভ্যাস হয়ে গিয়েছিল তারও। আর অনন্যা চুপ থাকত। কিন্তু চুপ থাকা আর হার মেনে নেওয়া দুটো আলাদা জিনিস। বাড়ির সবাই ঘুমিয়ে পড়লে অনন্যা তার ঘরে বসে পড়ত। সেই বইগুলো যা সে বাবার বাড়ি থেকে এনেছিল, আইনের বই, সম্পত্তির নিয়ম, দলিল পড়ার কলা, ধীরে ধীরে একে একে বুঝতে শুরু করল। আর তারপর একদিন সেই দিনটা এলো যা সব বদলে দিল। দেবরাজকে কাজে বাইরে যেতে হয়েছিল ৩ দিনের জন্য। বাড়িতে শুধু অনন্যা, শেফালি দেবী আর শুভঙ্কর। সেদিন শুভঙ্কর বাড়ির পুরনো ঘর সাফ করার হুকুম দিলেন, সেই ঘর যেটা সবসময় বন্ধ থাকত, যেখানে পুরনো জিনিসপত্র ছিল। অনন্যাকে পাঠানো হলো একা। আর সেই ঘরে একটা পুরনো কাঠের আলমারির পেছনে অনন্যা পেল একটা ডায়েরি, ধুলোয় ঢাকা, হলদে হয়ে যাওয়া পাতা, কিন্তু তার উপর লেখা নাম অনন্যার হাত কাঁপিয়ে দিল। রঘুবীর সিং। এইটা ছিল দেবরাজের দাদামশাইয়ের নাম, যিনি ৫ বছর আগে চলে গিয়েছিলেন।
অনন্যা ডায়েরি খুলল, পড়তে শুরু করল। যা লেখা ছিল সেটা ছিল একটা রহস্য, এমন একটা রহস্য যা এই হাভেলির দেওয়ালে কবর দেওয়া হয়েছিল আর জেনে শুনে চাপা দেওয়া হয়েছিল। কিন্তু এই রহস্যটা কি ছিল সেটা জানার আগে একটু ভাবুন, আপনার কি কখনো মনে হয়েছে যে মানুষ সবচেয়ে বেশি চুপ থাকে তার কাছে সবচেয়ে বেশি শক্তি থাকে? অনন্যা সেই ঘরে ঘণ্টার পর ঘণ্টা বসে রইল, ডায়েরির একটা একটা পাতা পড়ল। রঘুবীর সিং, দাদামশাই, তিনি মৃত্যুর কিছু মাস আগে একটা উইল তৈরি করেছিলেন, কিন্তু বাড়িতে যে উইল দেখানো হয়েছিল সেটা আসল ছিল না। ডায়েরিতে লেখা ছিল, আমার আসল উইল আর তার সঙ্গে সংশ্লিষ্ট সব কাগজপত্র সেই জায়গায় সুরক্ষিত আছে যেখানে আমি দেবরাজের নামে রেখেছি। আমার ছোট নাতি দেবরাজ, সে এই হাভেলির আসল উত্তরাধিকারী। অর্ধেক জমি, 3টে গ্রাম আর শহরের দোকানগুলো সব দেবরাজের নামে। অনন্যার বুকটা জোরে ধরপড় করে উঠল। এর মানে বছরের পর বছর ধরে শুভঙ্কর আর শেফালি দেবী যা চালিয়ে আসছিলেন সেটা তাদের অধিকার ছিল না, অন্তত পুরো অধিকার ছিল না। কিন্তু ডায়েরিতে আরেকটা কথাও লেখা ছিল, যদি দেবরাজের বিয়ের পরেও তাকে তার হক না দেওয়া হয় তাহলে তার স্ত্রী যেই হোক তাকেই কাগজপত্র পাবে আর সে পরের পথ বের করবে। অনন্যা বুঝে গেল, দাদামশাই জেনেছিলেন যে শুভঙ্কর আর শেফালি দেবী কখনও দেবরাজকে তার হক দেবেন না, তাই তিনি একটা পথ রেখে গিয়েছিলেন। কিন্তু কাগজপত্র কোথায় ছিল? ডায়েরিতে একটা ঠিকানা ছিল, একজন উকিলের নাম, সুমন ঘোষ, শহরে। অনন্যা ডায়েরি রেখে দিল, জিনিসপত্র সাফ করল আর সন্ধ্যায় যখন বাড়ির সবাই খাচ্ছিলেন তখন সে বসে ভাবছিল। তার হাতে এখন একটা চাবি ছিল, কিন্তু তালা খোলার সময় সেটা তাকেই নিজে ঠিক করতে হবে। করল যা সে আগে কখনো করেনি। বাইরে যাওয়ার অনুমতি চাইল, বান্ধবীর সঙ্গে দেখা করার ছুতোয়। শেফালি দেবী নাক মুখ কুঁচকালেন, যাও, কিন্তু সন্ধ্যার মধ্যে ফিরবে। অনন্যা শহরে পৌঁছল। সুমন ঘোষের অফিস পুরনো বাজারে ছিল, একটা ছোট্ট বিল্ডিং, দরজায় নাম লেখা কিন্তু তালা লাগানো। পাশের দোকানদার জানালো, সুমনবাবু তো 3 বছর আগে চলে গেছেন, তার ছেলে আছেন অনিক ঘোষ, উনি এখন দেখেন। অনন্যা অনিক ঘোষের নম্বর পেল। ফোনে যখন পরিচয় দিল, আমি দেবরাজ সিংয়ের স্ত্রী, ওপার থেকে দীর্ঘ নিস্তব্ধতা এলো। তারপর কণ্ঠস্বর এলো, আপনি আপনি কখন আসতে পারবেন? অনন্যার বুকটা দ্রুত হয়ে গেল। অনিক ঘোষের সঙ্গে দেখা হলো পরের দিন। তিনি বললেন, বাবা দেবরাজ সিংয়ের নামে একটা খাম রেখেছিলেন, বলেছিলেন যখনই দেবরাজের স্ত্রী আসবেন বা দেবরাজ নিজে আসবেন তখন দিতে। সেই খামে ছিল আসল কাগজপত্র, রঘুবীর সিংয়ের আসল উইল, রেজিস্টার্ড, সিলমোহর করা, আর তার ওপর লেখা দেবরাজের ভাগ। কিন্তু সঙ্গে আরেকটা দলিল ছিল, যা দেখেই অনন্যার চোখ ছানা বড়া হয়ে গেল। সেটা ছিল একটা পুরনো মামলার কাগজ, যেখানে লেখা ছিল রঘুবীর সিং নিজের জীবদ্দশায় একটা অভিযোগ দায়ের করেছিলেন তার বড় ছেলে শুভঙ্করের বিরুদ্ধে, যে সে বাবার ইচ্ছে ছাড়াই কিছু জমি নিজের নামে করে নিয়েছে। সেই মামলা কখনো এগোয়নি, কারণ রঘুবীর সিং তার কিছু মাস পরেই চলে গিয়েছিলেন, আর শুভঙ্কর সেটা চাপা দিয়েছিলেন। অনন্যার হাতে এখন শুধু একটা চাবি ছিল না, তার হাতে ছিল একটা পুরো তিজোরি। সে অনিক ঘোষকে বলল, আপনি কি আইনি সাহায্য করতে পারবেন? অনিক ঘোষ হাসলেন, বাবা সবসময় বলতেন এই কেসটা একদিন অবশ্যই খুলবে, আমি তৈরি আছি। কিন্তু গল্পটা এখানেই শেষ হয়নি। অনন্যার সামনে এখন সবচেয়ে বড় প্রশ্ন ছিল দেবরাজ। দেবরাজ কি জানত? সে কি জেনে শুনে অনন্যার কাছ থেকে কিছু লুকিয়েছিল? সেই রাতে যখন দেবরাজ বাড়ি ফিরল, অনন্যা তার চোখ দেখল, আর সেই চোখে উত্তর পেয়ে গেল। দেবরাজ কিছুই জানত না, সেও এই জালে ছিল, শুধু অন্য দিক থেকে। অনন্যা তাকে একান্তে সব বলল, ডায়েরি, কাগজপত্র, অনেক ঘোষ, সব কিছু। অনেকক্ষণ দেবরাজ চুপ করে রইল, তার মুখে সেই ভাব ছিল যেটা তখন আসে যখন জীবনের একটা পুরো অংশ একটা মুহূর্তে নতুন করে বোঝা যায়। তারপর সে বলল, অনন্যা, আমাকে মাফ করে দাও। অনন্যা তার হাত ধরল, মাফের দরকার নেই, এখন শুধু একটাই কাজ করতে হবে। কিন্তু এখনও সময় হয়নি। অনন্যা জানত, এখন যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে শুভঙ্কর সব চাপা দেবেন। তার কাছে পয়সা ছিল, প্রভাব ছিল, লোকজন ছিল। সঠিক সময়ের অপেক্ষা, এটাই সবচেয়ে বড় শক্তি। আর সেই সময়টা ছিল হাভেলির বার্ষিক উৎসব। প্রতি বছর সোনারপুরের হাভেলিতে একটা বড় উৎসব হতো।
রঘুবীর সিং শুরু করেছিলেন এটা, পরিবার ও গ্রামের সম্মানে। 500রও বেশি মানুষ আসত, জমিদার, পঞ্চ, ব্যবসায়ী, সবাই। এই বছরও প্রস্তুতি চলছিল, আর এবছর অনন্যা প্রস্তুতি নিচ্ছিল। কিন্তু তার আগে আরও কিছু হলো, যা অনন্যা জানত না। সেটা ছিল এই যে শুভঙ্কর এই উৎসবে একটা বড় ঘোষণা করার পরিকল্পনা করেছিলেন। তিনি ঠিক করেছিলেন এই উৎসবে সবার সামনে ঘোষণা করবেন যে হাভেলি ও সমস্ত সম্পত্তি আনুষ্ঠানিকভাবে তার নামে হবে, আর দেবরাজকে একটা ছোট্ট অংশ দিয়ে সরিয়ে দেওয়া হবে। এই কারণেই উৎসবের দুদিন আগে শেফালি দেবী অনন্যাকে ডাকলেন। আর সেটাই হলো যা গল্পের শুরুতে ছিল। 500 মানুষের সামনে শাড়ির আঁচল টানা হলো, আর কথাগুলো, এই বাড়িতে তোমার কোনো জায়গা নেই। অনন্যা হেসেছিল, কারণ সে জানত এখন আর মাত্র কয়েক ঘণ্টা। সেই সন্ধ্যায় উৎসবের প্রস্তুতি তুঙ্গে ছিল। বাইরে শামিয়ানা লাগানো হচ্ছিল, আলোর মালা জ্বলছিল, ঢাক বাজছিল, আর ভেতরে শুভঙ্কর সেই কাগজগুলো দেখছিলেন যা তিনি তৈরি করিয়েছিলেন। উকিল ডাকা হয়েছিল, পঞ্চদের ডাকা হয়েছিল, পরিকল্পনা পাকা ছিল। কিন্তু যা জানা ছিল না সেটা এই, অনেক ঘোষও সেল উৎসবে আসছিলেন। অনন্যা নিজে তাকে ডেকেছিল, আর সঙ্গে জেলা আদালত থেকে একটা নোটিশও এসে গিয়েছিল শুভঙ্কর সিংয়ের নামে, যেটা সেই সকালে হাভেলির দরজায় লাগানো হয়েছিল। কিন্তু চাকর সেটা শেফালি দেবীকে দিয়েছিলেন, যিনি সেটা লুকিয়ে দিয়েছিলেন। কিন্তু সেই নোটিশের একটা কপি পঞ্চের কাছেও ছিল। রাত 8টায় উৎসব শুরু হল। হাভেলির বড় উঠোন ভরে গেল, প্রদীপ জ্বলছিল, বাচ্চারা ছুটছিল, বুজুর্গরা কথা বলছিলেন, মেয়েরা হাসছিলেন। অনন্যা সবচেয়ে পেছনে দাঁড়িয়েছিল, সাদা শাড়িতে, একেবারে শান্ত। দেবরাজ তার পাশে দাঁড়িয়েছিল, তার হাত ধরে। 9টায় শুভঙ্কর মঞ্চে এলেন, মাইক তুললেন, আগে অনেক লম্বা কথা বললেন, দাদামশাইকে স্মরণ করলেন, পরিবারের প্রশংসা করলেন, সবাই হাততালি দিতে থাকল। আর তারপর তিনি ঘোষণা শুরু করলেন, আজ এই পবিত্র উৎসবে আমি আপনাদের সামনে একটা ঘোষণা করতে চাই। আমাদের পূর্বপুরুষের এই হাভেলি, এই জমি, এই পরিবারের উত্তরাধিকারকে সামনে নিয়ে যাওয়ার দায়িত্ব। থামুন, একটা কণ্ঠস্বর এলো, শান্ত কিন্তু এতটাই স্পষ্ট মাইক ছাড়াও পুরো উঠোনে শোনা গেল। সবাই পেছনে ফিরে তাকাল। অনন্যা, সে এগিয়ে আসছিল, ধীরে ধীরে, কিন্তু প্রতিটা পদক্ষেপে একটা পুরো জীবনের ভার বহন করে। শুভঙ্করের মুখ লাল হয়ে গেল। এটা কি তামাশা? একে এখান থেকে বসুন জ্যাঠামশাই। অনন্যার কণ্ঠে সেই ভঙ্গি ছিল যা কেউ প্রথমবার শুনল। শেফালি দেবী উঠতে যাচ্ছিলেন, কিন্তু পাশে বসা পঞ্চ তার হাত থামিয়ে দিলেন। দেবীজি, বসুন। অনন্যা মঞ্চে পৌঁছল, একটা খাম বের করল। এটা হলো রঘুবীর সিংয়ের আসল উইল, রেজিস্টার্ড, সিলমোহর করা, জেলা রেজিস্ট্রার অফিসে নথিভুক্ত। উঠোনে নিস্তব্ধতা নেমে এলো। এই উইল অনুযায়ী এই হাভেলির অর্ধেক সম্পত্তি, 3টে গ্রামের জমি আর শহরের দোকানগুলো, এসব দেবরাজ সিংয়ের নামে। দাদামশাই নিজে ঠিক করে গিয়েছিলেন। শুভঙ্কর লাফিয়ে উঠলেন, মিথ্যে, সেই উইল নকল। অনেক ঘোষ উঠলেন, আমি অনেক ঘোষ, সুমন ঘোষের ছেলে, যিনি এই উইল রেজিস্ট্রি করিয়েছিলেন। আমার কাছে রেজিস্ট্রির মূল প্রতিলিপি আছে, আর এই হলো জেলা আদালতের নোটিশ, যেটা আজ সকালে শুভঙ্কর সিংয়ের নামে এসেছিল। তিনি নোটিশ উঁচু করে ধরলেন। 500 মানুষের চোখ সেই কাগজের দিকে আটকে গেল। যেটা কেউ আজ করতে পারেনি সেটা এই ছিল যে নোটিশে শুধু সম্পত্তির কথা ছিল না, সেখানে সেই জমিগুলোর উল্লেখ ছিল যা শুভঙ্কর উইল না দেখেই আগেই বেচে দিয়েছিলেন, যা তার অধিকার ছিল না। উঠোনে ফিসফিসানি শুরু হয়ে গেল। বুজুর্গ পঞ্চ রাম সিংজি, যিনি কোণে বসেছিলেন, উঠলেন। তিনি রঘুবীর সিংয়ের পুরনো বন্ধু ছিলেন। চশমা পড়লেন, কাগজ দেখলেন, তারপর বললেন, এই উইল সত্যি। আমি সেদিন ছিলাম যেদিন রঘুবীর এতে সই করেছিলেন। সেই কণ্ঠস্বর পুরো উঠোনে যেন বজ্রপাত হল। শুভঙ্করের মুখ দেখার মতো ছিল। তিনি পুরোপুরি রং বদলে ফেললেন, না বলতে পারছিলেন, না বসতে পারছিলেন। শেফালি দেবী, যিনি কখনোই বাড়ির রানী ছিলেন, তিনি এখন নিজের ঘরে বন্দী হয়ে গেলেন। আর অনন্যা? আর এটা হলো রঘুবীর সিংয়ের ডায়েরি, যেখানে তিনি নিজে লিখেছেন যে তিনি জানতেন কি হবে, তাই এই পথ রেখে গিয়েছিলেন। তার শেষ কথা ছিল যে সত্যকে ভয় পায় না, সেই এই হাভেলির আসল উত্তরাধিকারী। পুরো উঠোনে গভীর নিস্তব্ধতা ছিল। আর তারপর দেবরাজ এগিয়ে এলো, অনন্যার হাত ধরল আর বলল, আমার দাদামশাই সঠিক বেছেছিলেন, এই হাভেলির আসল শক্তি আমার স্ত্রী।
500 মানুষের একে একে হাততালি দেওয়া শুরু হলো, ধীরে ধীরে, তারপর জোরে, তারপর এত জোরে যে হাবেলির দেওয়াল গুঞ্জরিত হয়ে উঠল। আর সেই মুহূর্তে শুভঙ্করের হাত থেকে মাইক পড়ে গেল। পরের দিন থেকে যা হলো তা কেউ ভাবেনি। অনেক ঘোষ আইনি প্রক্রিয়া শুরু করলেন। জেলা আদালতে মামলা দায়ের হল। শুভঙ্কর যে জমিগুলো বিক্রি করেছিলেন তার তদন্ত শুরু হল। একে একে কাগজপত্র সামনে আসতে থাকল। শুভঙ্করের কাছে আর কোনো জবাব ছিল না। যে প্রভাব ছিল সেটা ধীরে ধীরে ভাঙতে লাগল। যে ব্যবসায়ীরা তার সঙ্গে ছিলেন তারা দূরত্ব বানাতে শুরু করলেন। যারা হাত মেলাত তারা এখন চোখ সরিয়ে নিতে লাগল। শেফালি দেবী, যিনি কখনো এই বাড়ির রানী ছিলেন, তিনি এখন নিজের ঘরে বন্দী হয়ে গেলেন। আর অনন্যা? অনন্যা সকানে উঠত, হাবেলির উঠোনে দাঁড়াত, সেই রোদ দেখত যেটা এখন তার কাছে অন্যরকম ছিল। একদিন শেফালি দেবী তার কাছে এলেন, চোখ নামানো, হাত কাঁপছে, বললেন, অনন্যা, আমি যা করেছি। অনন্যা তার কথা কাটল না, শুনতে থাকল। শেফালি দেবীর চোখে জল ছিল, সম্ভবত প্রথমবার। অনন্যা ধীরে বলল, মা, আমি কখনো আপনার থেকে প্রতিশোধ নিইনি, আমি শুধু সত্যকে তার জায়গায় রেখেছি। সেটা ছিল এমন একটা মুহূর্ত যেটা প্রতিশোধ ছিল না, হার ছিল না, সেটা ছিল মানবতা। আর এই হাভেলিতে, যেখানে 3 বছর ধরে একজন মানুষকে অপ্রয়োজনীয় বলা হয়েছিল, সেখানে সেদিন প্রথমবার সত্যিকারের সম্মান জন্ম নিল। কয়েক মাস পরে আইনি প্রক্রিয়ার পর দেবরাজ তার ভাগ দিল। হাভেলিতে অনন্যার নাম নেওয়া হতে লাগল, সম্মানের সঙ্গে। গ্রামের মানুষ তাকে অনন্যা দিদি বলত, আর সেই নামে এমন একটা মর্যাদা ছিল যা কেনা যায় না। অনন্যা সেই আইনের পড়াশুনো, যেটা অসম্পূর্ণ থেকে গিয়েছিল, দূর শিক্ষায় সম্পূর্ণ করল। গ্রামের সেই মেয়েদের জন্য একটা ছোট্ট কেন্দ্র খুলল, যারা নিজেদের অধিকারের জন্য লড়তে চাইত কিন্তু পথ জানত না। আর সেই কেন্দ্রের দরজায় লেখা ছিল সেটাই যা তার বাবা বলতেন, সম্মান চেয়ে পাওয়া যায় না, সত্য থেকে পাওয়া যায়। কখনো কখনো জীবন আমাদের এমন একটা জায়গায় রেখে দেয় যেখানে চারদিক থেকে দরজা বন্ধ মনে হয়। মানুষ বলে, তোমার এটুকুই যোগ্যতা। মানুষ বলে, তুমি এখানকার লায়েক নও। কিন্তু আসল প্রশ্ন সেটা নয় যে অন্যরা কি বলে। আসল প্রশ্ন এটা যে তুমি নিজে নিজের সম্পর্কে কি জানো। অনন্যা জানত, আর সেই কারণেই সে হেসেছিল সেই মুহূর্তেও যখন 500 মানুষের সামনে তার শাড়ির আঁচল টানা হয়েছিল। কারণ যে মানুষ নিজের সত্যকে জানে, তার অন্য কারো সিলমোহরের দরকার হয় না। যদি এই গল্প আপনার মনে ছুঁয়ে গিয়ে থাকে, তাহলে ভিডিওটা লাইক করুন। আপনি এই ভিডিও ভারতের কোন শহর থেকে দেখছেন, কমেন্টে জানান। আপনার জীবনে কি কখনো এমন মুহূর্ত এসেছে যখন চুপ করে থাকাটাই সবচেয়ে বড় শক্তি হয়ে গিয়েছিল? আর যদি এই ধরনের গল্প আপনার পছন্দ হয়, তাহলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।